নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ পিতৃদিবসে সমস্ত বাবাদের জন্যে আজকের ভিডিওটি উৎসর্গ করলাম। চলুন শুরু করি আজকের পর্ব। বাবা কখনো আমাকে পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য জোরাজুরি করেননি। তিনি শুধু বুঝতে চেয়েছেন যে স্কুলে আমি নতুন কিছু শিখতে পারছি কিনা। প্রত্যন্ত পল্লীগ্রামের এক অখ্যাত স্কুলে আমার শিক্ষা জীবন শুরু হয়। তখন আমরা গ্রামের বাড়িতেই থাকতাম। বাবা মফস্বল শহরের কলেজে অধ্যাপনা করতেন। ক্লাস 2তে ফাইনাল পরীক্ষায় আমি থার্ড হই। এতে মা ভয়ানক রেগে যান। ফার্স্ট হতে না পারার জন্যে তিনি আমাকে ঢোলকলমি, এক ধরনের ছোট গাছ, যা দিয়ে ভালো রকম উত্তম মাধ্যম দেন। সন্ধ্যায় বাবা যখন বাড়িতে ফিরলেন তখন আমি বালিশে মুখ গুজে কাঁদছি। তিনি আমাকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বললেন, পরীক্ষায় ফার্স্ট হতে পারা বা না পারার মধ্যে জীবনের সার্থকতা নির্ভর করে না। একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া যতটা না তার মেধার ওপর নির্ভর করে, তার চেয়ে বেশি নির্ভর করে তার দৃষ্টিভঙ্গির ওপর। বলা বাহুল্য, জীবন সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার শিক্ষা বাবা আমাকে ছোটবেলা থেকেই দিয়েছিলেন। তিনি দরিদ্র মানুষ নন, তবুও তিনি আমাকে অভাব শিখিয়েছেন। কোনো জিনিস অন্তত 3 বার না চাইলে তিনি সেটা কানেই তুলতেন না। 3 বার বললেই যে পেয়ে যেতাম, ব্যাপারটা মোটেই সেরকম নয়। তিনি তখন আমার চাওয়াটাকে বিবেচনায় নিতেন। তখন বাবার ওপর খুব রাগ হতো, এখন আর হয় না। কারণ এতদিনে আমি বুঝে গেছি তিনি ইচ্ছে করেই এমনটা করতেন। তিনি সবসময়ই বলতেন, চাইলেই সবকিছু পাওয়া যায় না, সবকিছু পাবার দরকারও নেই। চাওয়া মাত্রই যেসব ছেলে মেয়ে সবকিছু পেয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে তারা মানুষ হয় না। এখন আমার কাছে মনে হয় ছোট ছোট না পাবার অতৃপ্তি মানুষের মধ্যে বড় কিছু পাবার ইচ্ছাশক্তি জাগিয়ে তোলে। কোনো কিছু চাইতেই পেয়ে যাওয়ার পর আমাদের মস্তিষ্ক স্যাটিসফাইড হয়ে যায়। আর যখন আমরা সেটা পাই না, তখন আমাদের মধ্যে এক ধরনের অস্বস্তি জন্ম নেয়। অস্বস্তিটা একসময় আমাদের অবচেতন মনে পৌঁছে যায়, তারপর সেখানে ঘাপটি মেরে বসে থাকে। জীবনে সফল হতে গেলে এই অস্বস্তি জিনিসটা খুব দরকার, কারণ অস্বস্তি ছাড়া আমাদের মধ্যে প্রেরণা বা মোটিভেশন তৈরি হয় না। এজন্যই বোধহয় মাত্রাতিরিক্ত বৃত্ত বৈভবের মধ্যে বড় হওয়া ছেলেমেয়েরা প্রায় ক্ষেত্রেই উচ্ছন্নে যায়। বাবা আমাকে কখনো বাজের সঙ্গে মিশতে নিষেধ করেননি। তিনি আমাকে যেটা বলতেন সেটা হচ্ছে, তুমি ভালো মন্দ উভয়ের সাথেই চলবে, কিন্তু শেষ পর্যন্ত ভালোটাকেই গ্রহণ করবে। যদি তোমাকে খারাপের সাথে মিশতে নিষেধ করি, তাহলে জগতের অন্ধকার দিকগুলোর প্রলোভন থেকে নিজেকে মুক্ত রাখার শিক্ষা তুমি পাবে না। জীবনের ঘাত প্রতিঘাত এবং চড়াই উতরাই সম্পর্কেও তোমার ধারণা তৈরি হবে না। এটা শেষ পর্যন্ত তোমার ক্ষতির কারণ হতে পারে। তাই কলেজ জীবনে আমার বন্ধুরা যখন লেটেস্ট মডেলের বাইক হাঁকিয়ে মেয়েদের কমন রুমের সামনে এসে সানগ্লাস খুলে দাঁড়াতো, তখন আমার মনে এতটুকু ঈর্ষা দানা বাঁধত না। আসলে ইংলিশ মিডিয়াম স্কুল, বিলাসবহুল গাড়ি, দামি ফ্ল্যাট, ডাইনিং টেবিল ভর্তি খাবার, নামি ব্র্যান্ডের ফোন, এসব দিয়ে সন্তানকে মানুষ করা যায় না। সন্তানকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তাকে জীবনের মানে শেখাতে হয়। বাবা আমাকে শৈশব থেকেই জীবনের মানে শেখাতে চেয়েছেন। আমি কতটুকু গ্রহণ করতে পেরেছি জানি না। আর জীবনের এই পর্যায়ে এসে এখন আমি জীবনের মানে খোঁজার চেষ্টা করে যাচ্ছি। আমার কাছে জীবন মানে পৌষের সকালে শিশির ভেজা ঘাসে খালি পায়ে হাঁটা, ভরা বর্ষায় ডিঙি নৌকো করে খালে বিলে ঘুরে বেড়ানো, হলুদ সর্ষে ক্ষেতের আলে চুপচাপ দাঁড়িয়ে থাকা, পড়ন্ত বিকেলের ঝিরিঝিরি হাওয়ায় মাঠ দাপিয়ে ঘুরে ওড়ানো, নদীর তীর অসাড় করে ফেলা ঘন কুয়াশা, বাঁশবাগানে জোনাকির মিটিমিটি আলো, উথাল পাথাল জ্যোৎস্না রাতের পুকুর ঘাট, আঁধার করে আসা একটানা বৃষ্টি, আপনজনদের সাথে কাটানো সুন্দর একটা সন্ধ্যা। আমার কাছে জীবন মানে সাধারণ মানুষের সেবা করা। এক কোম্পানিতে ছিল একটি পিঁপড়ে। সে প্রতিদিন 9টায় অফিসে ঢুকত, তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত। সে যে পরিমাণ কাজ করত, তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর,
এবং এর ফলে সে আনন্দের সঙ্গেই জীবন নির্বাহ করত। ওই অফিসের সিইও সিংহ অবাক হয়ে দেখত এই পিঁপড়েটি কোনো ধরনের সুপারভিশন ছাড়াই প্রচুর কাজ করছে। সিংহ ভাবল পিঁপড়েকে যদি কারো সুপারভিশনে দেওয়া হয় তাহলে সে আরো বেশি কাজ করতে পারবে। কয়েকদিনের মধ্যেই সিংহ একটি তেলাপোকাকে পিঁপড়ের সুপারভাইজার হিসেবে নিয়োগ করল। সুপারভাইজার হিসেবে এই তেলাপোকাটি ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারত। তেলাপোকাটি প্রথমেই সিদ্ধান্ত নিল এই অফিসে একটি অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকা উচিত। কয়েকদিনের মধ্যেই তেলাপোকার মনে হলো তার একজন সেক্রেটারি দরকার, যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে। সে একটা মাকড়সাকে নিয়োগ করলো এই কাজে, যে সব ফোন কল মনিটর করবে আর নথিপত্র রাখবে। সিংহ খুব আনন্দ নিয়ে দেখলো যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসেব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে। ফলে খুব সহজেই উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে এবং সিংহ সেগুলো বোর্ড মিটিংয়ে প্রেজেন্টেশন আকারে পেশ করে বাহবা পাচ্ছে। কিছুদিনের মধ্যেই তেলাপোকার একটি কম্পিউটার এবং লেজার প্রিন্টারের প্রয়োজন হলো এবং এগুলো দেখভালের জন্য আইটি ডিপার্টমেন্ট গঠন করলো। আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেল একটি মাছি। আমাদের কর্মী পিঁপড়ে যে প্রতিদিন অফিসে এসে প্রচুর কাজ করে মনের সুখে গান গাইতে গাইতে বাসায় ফিরত, তাকে এখন প্রচুর পেপার ওয়ার্ক করতে হয়। সপ্তাহে 4 দিনই নানা মিটিংয়ে হাজিরা দিতে হয়। নিত্যদিন এসব ঝামেলার কারণে কাজে ব্যাঘাত ঘটায় উৎপাদন কমতে লাগলো আর সে বিরক্ত হতে লাগলো। সিংহ সিদ্ধান্ত নিল পিঁপড়ে যে বিভাগে কাজ করে সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করে সেটার একজন ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ করা এটাই উপযুক্ত সময়। সিংহ ঝিঝি পোকাকে ওই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ করলো। ঝিঝি পোকা প্রথম দিন এসেই তার রুমের জন্য একটা আরামদায়ক কার্পেট এবং চেয়ারের অর্ডার করলো। কয়েকদিনের মধ্যেই অফিসের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে ঝিঝি পোকার একটি কম্পিউটার এবং ব্যক্তিগত সহকারীর প্রয়োজন হলো। কম্পিউটার নতুন কেনা হলেও ব্যক্তিগত সহকারী হিসেবে ঝিঝি পোকা নিয়োগ করলো তার পুরনো অফিসের একজনকে। পিঁপড়ে যেখানে কাজ করে সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ। এখন সেখানে কেউ কথা বলে না, হাসে না, সবাই খুব মনমরা হয়ে কাজ করে। ঝিঝি পোকা পরিস্থিতি উন্নয়নে সিংহকে বোঝালো যে অফিসে কাজের পরিবেশ শীর্ষক একটি স্টাডি খুব জরুরি হয়ে পড়েছে। পর্যালোচনা করে সিংহ দেখতে পেল পিঁপড়ের বিভাগে উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে। কাজে সিংহ কয়েকদিনের মধ্যেই স্বনামখ্যাত কনসালট্যান্ট পেঁচাকে অডিট রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর উপায় বাতলে দেওয়ার জন্য নিয়োগ করলো। পেঁচা 3 মাস পিঁপড়ের ডিপার্টমেন্ট মনিটর করলো, সবার সঙ্গে 1-to-1 কথা বলল, তারপর বেশ মোটাসোটা একটা রিপোর্ট পেশ করলো সিংহের কাছে। ওই রিপোর্টের সারমর্ম হলো এই অফিসে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি, কর্মী ছাঁটাই করা হোক। পরের সপ্তাহেই বেশ কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো। বলুন তো কে সর্বপ্রথম চাকরি হারালো? ওই হতভাগ্য পিঁপড়ে। কারণ পেঁচার রিপোর্টে লেখা ছিল এই কর্মীর মোটিভেশনের ব্যাপক অভাব রয়েছে এবং সর্বদাই নেতিবাচক আচরণ করছে, যা অফিসের কর্মপরিবেশ নষ্ট করছে। অতিরিক্ত ম্যানেজমেন্ট, অপ্রয়োজনীয় মিটিং এবং কাগজপত্র আসল কর্মদক্ষতা নষ্ট করে। যারা কাজ করে তাদের গুরুত্ব না দিলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। অবশেষে বলির পাঁঠা হয় সেই নিষ্ঠাবান কর্মী, যে একসময় অফিসের আসল চালিকা শক্তি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।